আন্তর্জাতিক স্তরে এমন কিছু চুক্তি মাঝে মধ্যে হয় যা পৃথিবীর অনেক সমীকরণ কিন্তু এক নিমিষে বদলে দিতে পারে, যা একদম হলো কাল। ইসরায়েলের মতো একটি দেশ যারা দিনের পর দিন ভারতবর্ষকে টেকনোলজি ট্রান্সফার করেছে, একের পর এক অস্ত্র দিয়েছে, তারা এবার ঘোষণা করেছে ভারতের থেকে তারা অস্ত্র কিনবে এবং পুনের একটি কোম্পানির থেকে তারা 150 কোটি টাকার হাইটেক রকেট লঞ্চার কিনছে। এই খবর প্রকাশ্যে আসার পর পৃথিবীতে বাকি প্রভাবশালী দেশের যে ঘুম উড়বে তা এক মুহূর্তে আপনারা নিশ্চিত থাকতে পারেন। ভারতবর্ষকে নিয়ে অনেক সংশয় প্রকাশ করে পশ্চিমের প্রভাবশালী একাধিক রাষ্ট্র। তাদের চোখের সামনে ভারতবর্ষ অন্যতম এই পৃথিবীর অস্ত্র এক্সপোর্টার হয়ে উঠছে, তা যে খুব সহজে পশ্চিমা দেশ এমনকি চীন খুব সহজে ভালোভাবে নেবে না তা এক প্রকার নিশ্চিত। প্রথমে বলি কি এমন চুক্তি যে চুক্তির গুরুত্ব জিওপলিটিক্যাল সারফেসে অপরিসীম। ইসরায়েলের একটি কোম্পানি যারা প্রধান অস্ত্র সাপ্লায়ার, তারা এবার পুনের একটি কোম্পানি নিবি প্রাইভেট লিমিটেড এদের থেকে হাইটেক রকেট লঞ্চার কিনছে। এই রকেট লঞ্চারগুলোর রেঞ্জ 300 কিলোমিটার এবং তুলনায় একটু ছোট কোম্পানি, তাদের থেকে 150 কোটি টাকার অস্ত্র কিন্তু কিনছে ইসরায়েলি একটি ফার্ম। অর্থাৎ বুঝতেই পারছেন, যারা খুব সহজেই আমেরিকা, যারা খুব সহজেই পৃথিবীর অন্যান্য বহু দেশ থেকে কিনতে পারতো এরকম অস্ত্র, তারা ভারতের একটি কোম্পানির থেকে এই ধরনের অস্ত্র বা রকেট লঞ্চার কিনছে, তা প্রভাবশালী কোনো দেশই কিন্তু মেনে নেবে না। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো, ভারতের সঙ্গে ইসরায়েলের একের পর এই অস্ত্র চুক্তির পর অন্য অনেক সমীকরণ কিন্তু তৈরি হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে। এই সব কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী জিওপলিটিক্যাল ভিডিওর জন্য। পুনের একটি অস্ত্র কোম্পানি যার নাম নিবি প্রাইভেট লিমিটেড, তারা বিভিন্ন অস্ত্র কিন্তু ম্যানুফ্যাকচারিং করে। তাদের অস্ত্রের মূল বৈশিষ্ট্য হলো তারা যে অস্ত্র বানায় সেখানে নতুন নতুন ইনোভেটিভ আইডিয়াকে ইমপ্লিমেন্ট করে, এমনকি তারা এক্সপোর্ট ওরিয়েন্টেড অস্ত্র বানায়। অর্থাৎ সেই অস্ত্র পৃথিবীর অন্য অনেক দেশের কাছে কিন্তু অ্যাট্রাকটিভ হয়ে ওঠে। এবার অন্য দেশের কাছে অস্ত্র বিক্রি করা আর ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করা দুটো এক জিনিস তো নয়। ইসরায়েল এই মুহূর্তে টেকনোলজিক্যালি নিজেদেরকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যা বিট করা কার্যত অনেক দেশের কাছে অসম্ভব। তারা সরাসরি প্যালেস্টাইনের বিপক্ষে যেরকম যুদ্ধে নিজেদের অস্ত্র বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করেছে, সেটাও কিন্তু বিশেষজ্ঞরা রীতিমতো প্রশংসা করেছেন সেই ব্যবহারে। কিন্তু এবার যে খবর এলো সেখানে দেখা যাচ্ছে ইসরায়েল ভারতের এই কোম্পানির থেকে রকেট লঞ্চার কিনছে। যদি ডলারের হিসাবে দেখেন তাহলে এই চুক্তির পরিমাণ 17.52 মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় 150 কোটি টাকা। নিঃসন্দেহে একটা বড় অর্ডার যা ভারতের থেকে ইসরায়েল কিনবে এবং নভেম্বর 2025 এই ডেডলাইনের মধ্যে ভারতবর্ষ এই রকেট লঞ্চারগুলো ইসরায়েলি সেই ফার্মকে ডেলিভার করবে। এতটা হলো সাধারণ একটি ঘটনা, কিন্তু এই মুহূর্তে গোটা বিশ্ব কিভাবে এটাকে রিয়াক্ট করতে পারে তার একটা ধারণা পাওয়া যাক। ডোনাল্ড ট্রাম্প সরাসরি কিছু ক্ষেত্রে ভারত বিরোধিতা করছেন। তিনি অ্যাপেলকে নিয়ে ভারতের বিপক্ষে কথা বলেছেন। তিনি সরাসরি বলেছেন ভারতের বিভিন্ন প্রোডাক্টের উপর তিনি কর চাপাবেন। ভারত আবার পাল্টা ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ নিয়েছে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে পৌঁছে গেছে ডোনাল্ড ট্রাম্প এবং ভারতবর্ষ এর আগেও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে গেছিল এবং প্রথমে গিয়ে দাবি করে ডোনাল্ড ট্রাম্প যদি ভারতের কোনো প্রোডাক্টের উপরে শুল্ক চাপান তাহলে ভারতবর্ষ রেসিপ্রোকাল ওয়েতে সেই প্রোডাক্টের উপরে আমেরিকান প্রোডাক্টের উপর শুল্ক চাপাবে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে গিয়ে ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন? তিনি বলেছেন এটি ন্যাশনাল সিকিউরিটির প্রশ্ন, কোনোভাবে ডোমেস্টিক মার্কেটকে বাঁচানোর জন্য ভারতবর্ষ এটি করছে না। অর্থাৎ জেনে শুনে আমেরিকান প্রোডাক্টের উপর শুল্ক চাপাচ্ছে ভারত, এই রকম এক অদ্ভুত দাবি বিভিন্ন ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প করেছেন। এবং পরবর্তীকালে আইফোন যে এপিসোড তা আপনারা অনেকেই জানেন, যেখানে ডোনাল্ড ট্রাম্প বলেছে অ্যাপেল কোনোভাবেই যেন আইফোন তৈরির কারখানা ভারতবর্ষে না করে, যদি করে তাহলে তার উপরে তিনি 25% কাছাকাছি শুল্ক চাপাবেন। এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সঙ্গে ভারতের এই চুক্তিটি কিভাবে ব্যাখ্যা করতে পারেন? ইসরায়েল হলো আমেরিকার অত্যন্ত ঘনিষ্ঠ একটা পার্টনার দেশ। তারা যদি ভারত ওরিয়েন্টেড বিভিন্ন কর্মসূচি নেয় তা কিন্তু কোনো ক্ষেত্রেই ডোনাল্ড ট্রাম্প খুব একটা খুশি মনে কিন্তু নেবে না। সময় কিন্তু বদলে গেছে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতের সাথে ইসরায়েলের এই রকম চুক্তি নিঃসন্দেহে ডোনাল্ড ট্রাম্পকেও কিন্তু একটা ধাক্কা দেওয়া,
স্পেশালি যে সময় এই চুক্তি হচ্ছে তা অত্যন্ত সেন্সিটিভ একটা সময়। ভারত পাকিস্তান এই যুদ্ধ বিষয়ের মধ্যে ডোনাল্ড ট্রাম্প ইন্টারফেয়ার করতে গিয়ে ভারতের কাছেই নাকানি চোবানি খেয়েছেন। এই মুহূর্তে আমেরিকারই অত্যন্ত ঘনিষ্ঠ এক বন্ধু ভারতের সঙ্গে এই ধরনের অস্ত্র চুক্তি করছে, তা আমেরিকা সরকার কি খুব সহজে মেনে নেবে? আপনি হলে কি মেনে নিতেন? আপনার শত্রুপক্ষ আপনারই প্রধান বন্ধুর সঙ্গে বা অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে চুক্তি করছে, আপনি কি আপনার ওই সহকর্মী বা বন্ধুর সঙ্গে সম্পর্ক রাখতেন? এই প্রশ্ন যদি নিজেরাও করেন, উত্তরটা কিন্তু খুব সহজে পেয়ে যাবেন। এবার আসল কথায় ফিরি। এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিতে কিন্তু ভারতের সাথে ইসরায়েলের এই চুক্তি অন্যতম বড় ধাক্কা। ডোনাল্ড ট্রাম্প চাইছেনটা কি? ডোনাল্ড ট্রাম্প গোটা পৃথিবীকে দুভাগে ভেঙে দিতে চাইছেন। সৌদি আরবে গিয়ে তিনি যে সকল কর্মসূচি নিয়েছিলেন, যেরকম কর্মকাণ্ড ঘটিয়েছেন, পরিষ্কার বোঝা যাচ্ছে তিনি এই মুহূর্তে আর ইসলামী জঙ্গিদের বিপক্ষে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবেন না। পাকিস্তানের সঙ্গে তার যে মেলামেশা, পাকিস্তানকে নিয়ে তার যে স্টেটমেন্ট, তার যে অ্যানালাইসিস, সে সকল যখন সামনে চলে আসে তখনই বোঝা যায় সন্ত্রাসবাদের বিপক্ষে ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেভাবে লড়তে চাইছেন না। উল্টে এই পৃথিবীতে নতুন এক সমীকরণে জন্ম দিতে চাইছেন। সৌদিতে গিয়ে উনি কি করলেন? উনি অত্যন্ত দুজন ঘনিষ্ঠ ব্যক্তি, তারা আবার লস্কর ই তৈবার অত্যন্ত ঘনিষ্ঠ এবং লস্কর ই তৈবার প্রধান সহযোগী হিসেবে কাজ করেছে, তাদেরকে তার মন্ত্রিসভার ক্যাবিনেটের চিফ অ্যাডভাইজারি হিসাবে নিয়োগ করলেন। আর এখানে প্রথম বিরোধিতা করলো ভারতবর্ষ পরিষ্কার বলল, যাকে আমেরিকা সরকার মন্ত্রিসভায় জায়গা দিয়েছে তারা ভারতবর্ষে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাটাক করার পিছনে কিন্তু জড়িয়েছিল। একজন আবার লস্কর ই তৈবার নেপাল ইউনিটের প্রধান নেতা ছিলেন। এই রকম এক ব্যক্তিকে ডোনাল্ড ট্রাম্প খুব সহজেই তার মন্ত্রিসভায় জায়গা দিলেন। পরবর্তীকালে একটি ছবি ভাইরাল হয়, সেখানে দেখা যায় সিরিয়ার বর্তমান শাসক দলের নেতার সঙ্গে তিনি পাশাপাশি দাঁড়িয়ে আছেন। এবার আমেরিকার স্ট্র্যাটেজিটা সামনে চলে আসে। আমেরিকার স্ট্র্যাটেজিতে পরিষ্কার বোঝা যায় তারা আর সিরিয়ার উগ্রপন্থী বা সন্ত্রাসবাদী কারোর বিপক্ষে আমেরিকা বর্তমানে নেই। অথচ আমেরিকা সরকারের পক্ষ থেকে বারংবার এই সিরিয়ার প্রধান যে শাসক আছে তাদের বিপক্ষে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করা হয়। তারা যখন ক্ষমতায় আসেন সেখানে দেখা যায় একের পর এক মুসলমানদের কিন্তু হত্যা করা হয়েছে সিরিয়ায়। এখানে আরো গভীরে যাওয়া প্রয়োজন। মুসলমান সম্প্রদায়কে দুভাগে ভাগ করেছেন ডোনাল্ড ট্রাম্প, একদিকে শিয়া, একদিকে সুন্নি। সিরিয়ার কেসটা হয়েছে এই মুহূর্তে সিরিয়াতে ক্ষমতায় আছে সুন্নি সম্প্রদায়ের মুসলমানরা, এবং এই সুন্নিরা দায়িত্ব নিয়েই প্রায় ১৫০০-এর বেশি শিয়া গোষ্ঠীভুক্ত সাধারণ নাগরিককে তারা হত্যা করেন। আমেরিকা কিন্তু প্রথমে এর বিরোধিতা করেছিল, কিন্তু বর্তমান সময় দেখা যায় এই সুন্নি শাসকদের সঙ্গে সম্পর্ক ভালো করতে চান। এই সুন্নি শাসকদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর জন্যই ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার মন্ত্রিসভায় লস্কর ই তৈবার দুজন নেতাকে জায়গা দেন এবং বার্তাটা খুব পরিষ্কার দিয়ে দেন, সব মুসলমান আমাদের শত্রু নয়, যারা সুন্নি মুসলমান তারা আমাদের দিকে আছেন, অপোজিটে আছে শিয়া। অর্থাৎ এই পৃথিবীতে নতুন দুই সমীকরণ কিন্তু সামনে নিয়ে আসেন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল কোন ধরনের মানুষকে নিয়ে গঠিত? জুইশ মানুষকে নিয়ে গঠিত। এই জুইশরা হলো ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ, এবং সমীকরণটা যদি আপনারা ভাবেন তাহলে দেখবেন একদিকে এই সুন্নি সম্প্রদায়ের মানুষ, পাশাপাশি জুইশ মানুষ, পাশাপাশি খ্রিস্টান কিছু মানুষ। এই হলো শক্তিশালী জোট যারা ডোনাল্ড ট্রাম্পের দিকে আছেন, খ্রিস্টান, জুইশ এবং এই সুন্নি সম্প্রদায়ের মুসলমানরা। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যারা কিনা প্রথম থেকেই ইসলাম বিরোধী স্ট্যান্ড নিয়েছিল ৯/১১-র পর, তারা আজকে হঠাৎ করে এই পৃথিবীতে নতুন এক সমীকরণের আমদানি করলেন। তার জন্য তারা এই ধরনের একের পর এক আনপ্রেডিক্টেবল ডিসিশন নিয়ে যাচ্ছেন। বিরোধী জায়গায় আছে রাশিয়া, চীন এবং শিয়া গোষ্ঠীভুক্ত মুসলমান সম্প্রদায়। আপনারা বকলমে ভাবতে পারেন ইরান, ইরাক, এই ধরনের কিছু দেশকে আপনারা ভাবতে পারেন। পরিষ্কারভাবে এই মুহূর্তে ভারতবর্ষের কাছে বড় চ্যালেঞ্জটা তাহলে কি হলো? ভারতবর্ষকে বেছে নিতে হবে তারা কোন দিকে যাবে। কিন্তু ভারতবর্ষ অত্যন্ত ধুরন্ধর একটা মস্তিষ্কের জন্য তারা রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব মেনটেন করেছেন, তারা ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব মেনটেন করেছেন, এমনকি চায়নার মতো দেশ আমেরিকার বিপক্ষে চলে গেলেও ভারতবর্ষ আজকের দিনে দাঁড়িয়ে পরিষ্কারভাবে ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করেনি, যা ভারতবর্ষের
অত্যন্ত ধুরন্ধর জিওপলিটিক্যাল একটা স্ট্যান্ড বলে আমার ব্যক্তিগত অভিমত। অর্থাৎ এই যে দড়ি টানাটানির মতো অবস্থা হলো, সেখানে ভারতবর্ষ কিন্তু এতদিন অবধি অত্যন্ত ধুরন্ধরতার সঙ্গে এই পুরো বিষয়টাকে ডিল করেছেন। একদিকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ভালো রেখেছে ভারত, অন্যদিকে রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক মেনটেন করেছে। পাশাপাশি আমেরিকারও প্রকাশ্য বিরোধিতা ভারতবর্ষ এতদিন অবধি করেনি। দেখুন, পাল্টা দিতে সকলেরই ভাল লাগে, কিন্তু আপনাকে সকলের আগে আপনার নিজের শক্তিকে অ্যানালাইসিস করতে হবে। আপনি যখন আমেরিকার মতো দেশের বিপক্ষে লড়তে যাবেন, আপনাকে জেনেই যেতে হবে আমার শক্তিধর মানে আমার শক্তিশালী যে প্রতিপক্ষ, সে আমার থেকে অন্তত 200% শক্তিশালী। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে নিজেদের প্লাস পয়েন্ট অনুযায়ী খেলতে হবে ভারতকেও। তা ভারতের সরকার কিন্তু এই মুহূর্তে করার চেষ্টা করছে। আর এখানে ভারত সরকার ইসরায়েলের সঙ্গে এই অস্ত্র চুক্তি করে আসলে রাশিয়া এবং ডোনাল্ড ট্রাম্প পাশাপাশি চীনকেও একটি বার্তা দেওয়ার চেষ্টা করলেন যে দেখো, আমরাও কিন্তু এখন অস্ত্র এক্সপোর্ট করতে পারি। অন্তত পাকিস্তানের সাথে অপারেশন সিন্দুরের পর ব্রহ্মোস মিসাইলকে নিয়ে যেভাবে ভারত সরকার আন্তর্জাতিক স্তরকে ডমিনেট করছে, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতবর্ষ লার্জেস্ট এক্সপোর্টার যে হতে পারে তা কিন্তু বুঝিয়ে দিল এই একটা চুক্তি। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনারা যদি ভাবেন, তাহলে ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিকে ভালো করে নেবেন না, কারণ ভারতবর্ষ এখনো ঘোষণা করেনি তিনি ডোনাল্ড ট্রাম্পের কথা মতো দুভাগে বিভক্ত পৃথিবীটি কোন দিকে আছে। রাশিয়া কিভাবে দেখতে পারে? রাশিয়া দেখতে পারে যে ইসরায়েলের সঙ্গে এই সম্পর্ক আসলে আমেরিকানদের সাথেই ভারতের সম্পর্ক, যদিও রাশিয়া এ বিষয়ে কোনো বিরোধ করেনি এবং করবেও না। পাশাপাশি ঘুমটা কিন্তু আরো বেশি উঠতে পারে চীনের, কারণ চীন বুঝে গেছে এই ভারতবর্ষ আসলে সকলের সঙ্গে সমান সম্পর্ক রেখে চলছে। অর্থাৎ পাকিস্তানকে ছাড়া চীনের কাছে ভারতের বিপক্ষে কাজে লাগানোর মতো অস্ত্র কিন্তু থাকলো না। এই ভারতের বিপক্ষে পাকিস্তানই একমাত্র সরাসরি লড়তে পারে, আমেরিকা কোনোদিন যাবে না, অন্যদিকে রাশিয়া কোনোদিন ভারতের বিপক্ষে যাবে না। সব মিলিয়ে অ্যাডভান্টেজ পজিশনে ভারত, কারণ বন্ধুত্ব রক্ষা যেভাবে ভারতবর্ষ করার চেষ্টা করছে এবং ডোনাল্ড ট্রাম্পের দুভাগে বিভক্ত হওয়া পৃথিবী থেকে নিজেদেরকে যেভাবে দূরে রাখছে, তাতে কিন্তু ভারতই চালকের আসনে। রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। চীন এবং আমেরিকা নিজেদের মধ্যে লড়াই করুক, রাশিয়া আমেরিকার সঙ্গে লড়াই করুক, ভারতবর্ষ শুধু সুকৌশলে প্রত্যেকটি দেশের সঙ্গে সম্পর্ক মেনটেন করুক। ইসরায়েলের সঙ্গে এই অস্ত্র চুক্তি হয়তো সেই বার্তাটাই আরো একবার আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠিত করে এবং ভারতের এই চুক্তি এই প্রেক্ষাপটে দাঁড়িয়েই নিঃসন্দেহে জিওপলিটিক্যাল মাস্টার স্ট্রোক বলে আমার মনে হয়। আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন। ধন্যবাদ।